মুভিটির নাম বিজয়ী সুপারুম পৌর্ণমিয়ম। এটা মুভির দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখেছেন তারা 2 মিনিটের মতো টেনে দিন, আর যারা প্রথম পর্ব দেখেননি তারা দৌড় দিন না। প্রথম পর্বের কাহিনী এখানেই টুক করে বলে দিচ্ছি। বিজয় নামের একটা ছেলে নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে বের হয়, কিন্তু পথের মাঝে গাড়ি নষ্ট হওয়ার কারণে তার কাপড়ে কিছু ময়লা লেগে যায়। এই জন্য বিজয় পাত্রীর বাড়িতে এসেই আগে পূর্ণিমাকে মানে পাত্রীকে ওয়াশরুমের কথা জিজ্ঞেস করে। পূর্ণিমা তখন তার রুমের ভিতরে থাকা অ্যাটাচ ওয়াশরুমে বিজয়কে নিয়ে আসে। সবকিছু নর্মাল যাচ্ছিল না। কিন্তু 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 এই পিচ্চি ধ্যাম করে রুমের দরজাটা লাগিয়ে দেয়, আর দরজার লকে প্রবলেম থাকার কারণে দরজার লকটা একদম চিরতরে আটকে যায়, ফলে দরজাটা আর কিছুতেই খুলছে না। মানে বিজয় ও পূর্ণিমা সেই রুমের ভিতরে আটকে পড়ে যায়। লে জ্বালা, পাত্রী দেখতে এসে পাত্র বিয়ের আগেই পাত্রীর সঙ্গে একটা আবদ্ধ রুমের মধ্যে ঢুকে আছে। দুজনে কি করতেছে না করতেছে কে জানে। এটা ভেবে ওদিকে পাত্রী পাত্র দুজনের পরিবারই তো লজ্জায় যেন মরে যাচ্ছে। পাত্রীর বাবা দরজা ভাঙার জন্য মিস্ত্রিকে কল করে, বাট মিস্ত্রি বলে তার আসতে 2-3 ঘন্টা লাগবে। কন্ত কেমনটা লাগে? তাহলে এই 2-3 ঘন্টা রুমের ভিতরে ওরা কি করবে? বাট উপায় তো নেই, কিছু না কিছু করে তো সময়টা কাটাতে হবে। তাই পূর্ণিমা বিজয়ের সাথে আলাপ করে সময় কাটানোর প্ল্যান করে। ও সর্বপ্রথমেই বিজয়কে শকিং একটা নিউজ বলে যে সে এই বিয়েতে রাজি না। সে বিজনেস করার জন্য পরিবার থেকে টাকা নিয়ে অনেক টাকা লস করেছে, তাই বাবা মা জোর করে বিয়েটা দিতে যাচ্ছিল। বাট পূর্ণিমা অস্ট্রেলিয়া গিয়ে ভালো একটা জব করে এই টাকাটা পরিশোধ করতে চায়। সাথে পূর্ণিমা এটাও জানে যে তার নরেশ নামের একটা ছেলের সাথে রিলেশন ছিল, যার সাথে পার্টনারশিপ হয়ে পূর্ণিমা একটা রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান করেছিল। বাট নরেশ রিলেশনে ধোকা দিয়ে পালিয়ে গেছে। তখন বিজয়ও তার কাহিনী বলে যে তারও শখ ছিল একজন ভালো শেফ হওয়ার, কিন্তু তার বাবা মা সেটাতে রাজি না হয়ে তাকে একটা কল সেন্টারের জবে ঢুকিয়ে দেয়। সেখানে বিজয়েরও রেশমা নামের একটা মেয়ের সাথে রিলেশন হয়, বাট সেই রেশমাও বিজয়কে ধোকা দিয়ে পালিয়ে যায়, সাথে বিজয় সেই জবটাও হারায়। এদিকে বিজয়ের বাবার ব্যাংকে 7 লাখ টাকার ঋণ আছে, যেটা কোনোভাবেই পরিশোধ করতে পারছিল না। তাই বিজয়ের যৌতুকের টাকা দিয়ে ঋণটা পরিশোধ করবে এই লোভে বিজয়কে ধনী পরিবারে বিয়ে দেওয়ার প্ল্যানেই পূর্ণিমাকে দেখতে এনেছে, কারণ পূর্ণিমার বাবা নাকি 1 কোটি টাকা যৌতুক অফার করেছে। এটা শুনে পূর্ণিমা বলে আমি তো জীবনেও যৌতুক দিয়ে বিয়ে করব না। তো এভাবে নানা আলাপ শেষে বিজয় বলে আমাদের দুজনের মাঝে তো কোনো কিছুই মিল না। ঠিক এমন সময় মিস্ত্রি এসে দরজাটা খুলে ফেলে ও বিজয়ের পরিবার ভিতরে এসে বলে সরি বেটা, আমরা ভুল বাড়িতে এসে পড়েছি। আমরা যে পাত্রী দেখতে আসার কথা সেটা পাশের গলিতে, কিন্তু আমরা ভুল করে এই বাড়িতে ঢুকে পড়েছি। আর এদিকে পূর্ণিমাকেও আজকে একটা পাত্র দেখতে আসার কথা, তাই পূর্ণিমার পরিবারও ভুলটা ধরতে পারেনি। ঠেলা তো কি আর করার। বিজয়ের পরিবার তখন বিজয়কে নিয়ে যেতে থাকলে বিজয় পিছন ফিরে পূর্ণিমাকে এভাবে দেখতে থাকে, সাথে পূর্ণিমাও অবাক হয়ে এভাবে বিজয়কে দেখতে থাকে। তো এই ছিল প্রথম পর্বের কাহিনী। এরপর যা হতে চলেছে সেটাই এখন দেখতে চলেছেন। তো বিজয়ের পরিবার ওদিকে সঠিক পাত্রের বাড়িতে চলে গেলে একটু পর পূর্ণিমার সঠিক পাত্রের পরিবার চলে আসে। পূর্ণিমার বাবা এদিকে এদেরকে রিসিভ করে, ওদিকে বিজয়ের পাত্রের বাবা বিজয়ের পরিবারকে রিসিভ করে ভিতরে আনে। সিন পূর্ণিমার কাছে আসলে দেখি সে কিচেনে উদাস হয়ে দাঁড়িয়ে থেকে এখনো বিজয়ের কথাই ভাবছে। ওদিকে সিন বিজয়ের পাত্রীর কাছে আসে। এটা বিজয়ের পাত্রী সোনাম। সোনামের বাবা পুরোদমে একজন বিজনেসম্যান, তাই তার মেন্টালিটিও তো ওই রকম। তাই সে বিজয়কে বলে বসে তুমি নাকি ইঞ্জিনিয়ারিং শেষ করেছো, তো কোন কোম্পানিতে জব করছো? বিজয় তো বেকার, তাই বিজয় লজ্জায় পড়ে যাই ও বলে আসলে এখন কোনো জব করছি না, তবে নিজে কিছু একটা করার কথা ভাবছি, হয়তো কোনো ব্যবসা। পাশ থেকে বন্ধু বলে বিজনেস বিজনেস হ্যাঁ বিজনেস, হয়তো কোনো বিজনেস করবো ভাবছি। সোনামের বাবা বলে দ্যাটস গ্রেট, তো চলো সবার সাথে পরিচয় করিয়ে দেই, এটা আমার কাজিন আর এটা তার ওয়াইফ। বিজয়ের চাচা বলে আপনার ওয়াইফ? সোনামের বাবা বলে আসলে আমরা ডিভোর্স নিয়েছি। বড় লোকদের এসব ব্যাপার স্যাপার গুলো কেমন জানি বিজয়ের বাবার হজম হচ্ছে না। তো চা নাস্তা করার সময় বিজয়ের চাচা বলে আমরা ওদের দুজনকে পার্সোনালি কথা বলার জন্য রুমে পাঠিয়ে দিলে কেমন হয়? বিজয়ের বাবা আটকে উঠেও বলে না, এটার কোনো দরকার নেই। সোনামের বাবা বলে দরকার নেই মান, এটা তো অনেক গুরুত্বপূর্ণ। বিজয় সোনামকে নিয়ে ওদিকে যাও। বিজয় তো ভেবা চাকা খেয়ে যায়, কিন্তু কি আর করার। বিজয় বাধ্য হয়ে উঠে পড়লে বিজয়ের বাবা বলে খবরদার রুমের ভিতরে যাবি না, বেলকুনিতে গিয়ে কথা বল। কি একটা অবস্থা। ওইদিকে সিন পূর্ণিমার বাবার কাছে আসতে দেখি সে এইভাবে পাত্রের দিকে চেয়ে আছে, ও কি যেন ইশারায় বলার চেষ্টা করছে। ছেলেটি বুঝতে না পারলে আঙ্কেল বাধ্য হয়ে বলে তোমার পঙ্খিরাজ ঘোড়াটা দেখা যাচ্ছে। ছেলেটি বুঝতে না পারলে আঙ্কেল বলে প্যান্টের চেন খোলা। ছেলেটি লজ্জা পেয়ে চেনটা লাগিয়ে দিয়ে বলে সরি আঙ্কেল। ছেলের মা সরিটা শুনে বলে কি হয়েছে রে? আঙ্কেল বলে না না কিছু হয়নি। আন্টি বলে না কিছু তো একটা হয়েছেই, তা না হলে ও সরি বলবে কেন? সুরিয়া এইসব কি? আমি তোকে এই আদব শিখিয়ে বড় করেছি? তোকে না বলেছিলাম বড়দের কাছে কোনো ভুল করলে সরি বলার সময় পা ছুবি?
সুরিয়া তো ফেসে গেছে। আন্টি বলে সুরিয়া নে আঙ্কেলের 500। মা প্লিজ বোঝার চেষ্টা করো। না বোঝার কিছু নেই, 5 হবে ব্যাস। পূর্ণিমার বাবা বলে আরে না, সে তো কোনো ভুল করেনি। কিন্তু না, সুরিয়ার মায়ের কথা ওটাই, সে তার ছেলেকে আদব শিখিয়ে বড় করাচ্ছে। সরি বলার সময় বড়দের পা ছুতে হবে। লে জাল্লা। ওইদিকে পূর্ণিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখে রাগে জ্বলে যাচ্ছে। এদিকে ছেলেও মায়ের কাছে ফেসে গেছে, সেও মাকে বলতে পারছে না আসলে সে কেন সরিটা বলেছিল। তার মাও তো ছাড়ছে না, সে বারবার বলছে তুই নিশ্চয়ই কোনো ভুল করেছিস, তা না হলে সরি বললি কেন, নে আঙ্কেলের 500 ক্ষমা চা। তখন সবাই তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়, বাট সুরিয়ার মা কিছুতেই ছাড়ছে না। It's all right. It's all right. Sorry. I can manage. All is well. সিন বিজয়ের কাছে আসলে দেখি সে সুনামের সাথে বেলকুনিতে এসেছে এবং পূর্ণিমার সাথে ঘটা সেই ঘটনাগুলো এখনো ভেবে টেনশনে ডুবে আছে। সুনাম বলে কিছু বলছেন না যে? বিজয় বলে একটা সিগারেট খেতে পারলে ভালো হতো। হোয়াট? না মানে যখন আমি খুব টেনশনে থাকি তখন। ওকে, 1 সেকেন্ড। এই বলে মেয়েটি সিগারেট নিতে গেলে বিজয় বলে আরে লাগবে না, কিন্তু মেয়েটি শোনে না, সে রুমেই চলে যায়। একটু পর সোনাম অনেকগুলো ব্র্যান্ডের সিগারেট নিয়ে এসে হাজির হলে বিজয় তো শক। সে বলে আরে বাপরে আঙ্কেল তো দারুণ। সোনাম বলে এগুলো ড্যাডির না। তাহলে? মেয়েটি বলে এগুলো আমার। বিজয় তো শক। সিন নিচে আসলে সোনামের বাবার কথাবার্তা শুনে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, তার অনেকগুলো বিজনেস থাকায় সে খুবই অহংকারী এবং সে একটা সরল সরল জামাই চাচ্ছে যে তার সকল বিজনেসগুলো সামলাবে। কিন্তু অপরদিকে বিজয়ের পরিবার খুবই দরিদ্র হওয়ার কারণে সোনামের বাবার প্রতিটি কথাতেই বিজয়ের পরিবার কোনো না কোনোভাবে অপমান ফিল করছে। বাট বিজয়ের বাবা জাস্ট এটা ভেবে হজম করার চেষ্টা করতেছে যে তার ব্যাংক ঋণ পরিশোধ করার জন্য কিছু টাকা দরকার যা এখান থেকে পেতে পারে। তো এর মাঝেই সোনাম ও বিজয় চলে আসলে সোনামের বাবা বিজয়কে বলে তোমাদের এভাবে 5 মিনিট কথা বলা যথেষ্ট নয়, তাই আমি চাই 3-4 দিনের মাঝে তোমরা দুজনে একসাথে একদিন লাঞ্চ করো। আপনারা কি বলেন? বিজয়ের চাচা বলে হ্যাঁ, গুড আইডিয়া। সোনামের বাবা বলে ওকে, তাহলে আজকের মতো আলাপ শেষ। এটা শুনে বিজয়ের পরিবার বাইজা নিয়ে উঠে পড়ে ও চলে আসে। সিন পূর্ণিমার কাছে আসলে দেখি পূর্ণিমার পাত্রপক্ষ চলে যেতেই পূর্ণিমা কোথায় জানি যাওয়ার জন্য বের হয়েছে। তো পূর্ণিমা তার বাবাকে বলে বাবা, যারা ভুল করে আমাদের বাসায় এসেছিল তাদের বাসার ঠিকানা জানো? বাবা অবাক হয়ে যায় ও বলে ওরা তো ভুল করে এসেছিল, আমি তো ওদেরকে চিনি না, তাহলে ওদের ঠিকানা জানবো কেন? পূর্ণিমা বলে জানো কিনা বলো। বাবা বলে খুব আর্জেন্ট নাকি? পূর্ণিমা বলে আর্জেন্ট কিনা জানি না, তবে পেলে ভালো হতো, তাই খোঁজার চেষ্টা করো। এই বলে পূর্ণিমা বেরিয়ে পড়ে। সিন বিজয়ের কাছে আসলে দেখি বিজয়ের বন্ধুরা মিউজিক বানানো নিয়ে ব্যস্ত, আর বিজয় একা শুয়ে থেকে আপন খেয়ালে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। মানে পূর্ণিমাকে তার বেশ ভালো লেগেছিল, বাট সেটা তো ছিল ভুল পাত। এদিকে তার সঠিক পাত্রী সুনামকে ও সুনামের বাবাকে তার তেমন সুবিধার মনে হচ্ছে না, কিন্তু কিছু তো করারও নেই, কারণ তার বাবার ঋণ পরিশোধের জন্য তাকে সুনামকেই বিয়ে করতে হবে। এমন সময় বিজয়ের বাবা বিজয়কে ফোন করে কি যেন বলে, আর বিজয় টেনশন ভরা ফেসে বলে ওকে ঠিক আছে আমি যাচ্ছি। এরপর বিজয় সোজা এই শপিং মলে চলে আসে। কাহিনী হলো এই শপিং মলের মালিক মিস্টার জনার্দন, যে বিজয়ের বাবার বন্ধু। বিজয়ের বাবা ও জনার্দন মিলে 50-50 পার্টনারশিপে এই বিজনেস শুরু করেছিল, যেটাতে বিজয়ের বাবা পুরো টাকাটা নিজে ব্যাংক থেকে তুলে দিয়েছিল। চুক্তি ছিল দুজনে মিলে সেটা পরিশোধ করবে, কিন্তু বিজনেসে লস হওয়ার কারণে জনার্দন তার ভাগের টাকা পরিশোধ করছে না। এদিকে ব্যাংক ঋণের 60 লাখ টাকা পুরোটা বিজয়ের বাবার ঘাড়ে এসেছে। বিজয়ের বাবা বিজয়কে ফোন করে এটাই বলেছিল যে জনার্দন তার কল কিছুতেই রিসিভ করছে না, আর এই জন্যই বিজয় জনার্দনকে বোঝাতে এসেছে। কিন্তু বিজয় অসহায় হয়ে করুণার স্বরে জনার্দনকে বোঝায় যে ব্যাংক ঋণের কারণে তাদের পরিবার পুরো অচল হয়ে যাচ্ছে, কিন্তু জনার্দন কোনো টাকা দিবে না বলে মুখের উপর বিজয়কে ভিক্ষুকের মতো অপমান করে চলে গেলে বিজয় পিছন ফিরতেই দেখে এখানে পূর্ণিমা বই কিনতে এসেছে এবং সে এতক্ষণ এসব শুনে থ মেরে চেয়ে আছে। সিন বাহিরে আসলে দেখি পূর্ণিমা বিজয়কে বলতেছে আজকেই বাবার কাছে তোমার বাসার ঠিকানা জানতে চেয়েছিলাম। বিজয় বলে কেন? পূর্ণিমা বলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুমি বলেছিলে না তোমার আর আমার মাঝে কোনো কিছুর মিল নেই, তুমি বলছিলে আমাদের মাঝে একটা জিনিসের মিল আছে, সেটা হলো আমাদের দুজনেরই অনেক টাকার দরকার। তোমার দরকার তোমার বাবার ব্যাংক ঋণ পরিশোধ করার জন্য, আমার দরকার আমি বিজনেসের জন্য বাবার থেকে যে টাকা নিয়ে নষ্ট করেছি সেটা পরিশোধ করার জন্য। আমার যে ফুড বিজনেস আইডিয়া আমার বয়ফ্রেন্ড ধোকা দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছিল, ওটা কি কোনোভাবে শুরু করা যায়? তুমি যদি ফুড সেকশনটা সামলাও তাহলে আমি ব্যবসার বাকি বিষয়গুলো সামলে নিতে পারবো। এরপর পূর্ণিমা খুশি হয়ে বলে তোমার কি মতামত? বিজয় বলে সেটা পারবো না, কারণ তোমাদের বাসা থেকে ওই পাত্রীর বাসায় গিয়েছিলাম এবং বিয়েটা ফাইনাল হয়ে গেছে। এটা শুনতেই পূর্ণিমার হাসি মাখা ফেসটা কেমন জানি ফ্যাকাশে হয়ে যায় ও পূর্ণিমা বলে তো তোমরা দুজনে কি একে অপরকে পছন্দ করেছো? বিজয় বলে পারিবারিক ভাবে সব ফাইনাল হয়ে গেছে। পূর্ণিমা বলে তারা তো সংসার করবে না, সংসার করবে তোমরা দুজন।
বিজয় উঠে দাঁড়াইও বলে, আমার ফ্যামিলির ব্যাংক ঋণের ব্যাপারটা তো ভালো করে জানো, আর সোনামকে বিয়ে করলে সেটা পরিশোধ করতে পারবো। পূর্ণিমা বলে, তোমার তো ট্যালেন্টের অভাব নেই, তাহলে সেটাকে টাকা কামাতে ইউজ করতে পারো না? যৌতুক নিয়ে বিয়ে করে কেন নিজেকে বিক্রি করে দিচ্ছ? বিজয় হেসে দিয়ে বলে, কিছু মানুষ থাকে না অনেক ট্যালেন্টেড বাট জীবনে কিছু করতে পারে না, আমি অনেকটা তেমন। আসলে আমার লাইফের কোনো কিছু ঠিক নেই, সব ঘেটে আছে। পূর্ণিমার কাছে এসে বিজয়ের মোবাইলে নিজের নাম্বারটা তুলে দিয়ে বলে, এটা আমার নাম্বার, কঞ্জুস মার্কার চিন্তা ভাবনা থেকে বের হতে পারলে আমাকে কল করিও। এই বলে পূর্ণিমা যেতে ধরে বলে, তুমি কিছু করতে পারবে না, কারণ মন থেকেই তুমি পঙ্গু হয়ে আছো, তাই পারলে মনটা ঠিক করিও। এই বলে পূর্ণিমা চলে গেলে বিজয় তো থ মেরে যায়। সিন 3-4 দিন পরে আসলে দেখি বিজয় সোনামের সাথে লাঞ্চ করতে এসেছে, কিন্তু সোনাম কেন জানি বিজয়কে একটুও গুরুত্ব না দিয়ে ফোনে কার সাথে জানি চ্যাটিং এ ব্যস্ত। তো বিজয় আলাপ শুরু করার আগে ওয়াশরুমে একটু ফ্রেশ হতে যায়, কিন্তু একটা ছেলে এসে ট্যাপ অন করতে এই গেল। বিজয়ের এমন জায়গায় ভিজে গেছে, কানটা কেমনটা লাগে। ছেলেটি ছড়ে বলে তো চলে যায়, বাট বিজয় এখন ধরে পাচ্ছে না এই ভেজাটা শুকাবে কেমনে। এমন সময় বিজয় ওয়াশরুমে একটা হ্যান্ড ড্রায়ার দেখতে পায়, যেটাতে ভেজা হাত শুকানো হয়। এরপর যা ঘটে। বিজয় সোনামের কাছে ফিরে এসে আঙ্কেলকে বলে, আঙ্কেল আপনিও এসেছেন? আঙ্কেল বলে, উপরের ফ্লোরে আমার একটা মিটিং চলছিল। তো বিজয়, আমি এমন একজন জামাই চাই যে আমার বিজনেস সামলানোর ক্ষমতা রাখে। যদিও এমন পাত্রের অফার আসে, বাট আমি আসলে সহজ সরল একটা জামাই চাই, যেন তার আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা না থাকে এবং বিজনেস সামলানোর ক্ষমতাও থাকে। তো বলো, তুমি আমার বিজনেস সামলাতে কি কি করবে, বা তোমার এর আগে কি কি বিজনেস করার অভিজ্ঞতা আছে? বিজয়ের তো কোনো বিজনেস করার অভিজ্ঞতা নেই, তাই সে ভেবেচাকে খেয়ে যায় ও কি বলবে ভাবতে ভাবতে পূর্ণিমা ফুড বিজনেসের যে আইডিয়াটা শেয়ার করেছিল বিজয় সেটাই কপি করে বলতে থাকে। মানে বিজয় ও পূর্ণিমা যখন রুমের মাঝে আটকা পড়েছিল, তখন পূর্ণিমা তার ফুড ট্রাকের যে বিজনেসটা নিয়ে আলাপ করেছিল, বিজয় সেম টু সেম সেটাই পয়েন্ট বাই পয়েন্ট উপস্থাপন করে এবং বলে যে এই বিজনেসটা আমিও আমার কয়েকজন বন্ধু মিলে করেছি। সব শুনে আঙ্কেল বলে, গুড বিজনেস আইডিয়া। তো মাসে এখন কত লাখ আসতেছে? বিজয় ভাবাচাকে খেয়ে যায় ও বলে, আসলে স্যার আমরা এটা সবে মাত্র শুরু করেছি। আঙ্কেল বলে, ওকে, বিজনেসটা ভালোভাবে চালিয়ে যাও, আমি দেখতে চাই তুমি এই বিজনেসে কেমন উন্নতি করো, আর সেটার উপর ভিত্তি করেই বিয়ের সিদ্ধান্তটা নিব। খেলা সামলা। বিজয় তো ফেসে গেল। সিন বিজয়ের পাশে আসলে দেখি এইসব শুনে বিজয়ের দাদি বিজয়কে বলতেছে, তুই মিথ্যা বলতে গেছিস কেন যে তুই বিজনেস করছিস? নে এখন বিজনেসটা দেখানো ছাড়া আর বিয়েটা হবে না। উপায় এখন একটাই, কাল পূর্ণিমার সাথে গিয়ে দেখা করো, দেখ ওর সাথে যদি পার্টনার হয়ে বিজনেসটা স্টার্ট করতে পারিস। সিন পূর্ণিমার কাছে আসলে দেখি সে বিজনেস স্টার্ট করার উদ্দেশ্যে অলরেডি একটা অফিস খুলেছে এবং বিজনেসের জন্য যে 2 জন লোক লাগবে তা নিচ্ছে। তো ছেলেগুলো চলে যেতেই বিজয় এসে হাজির। পূর্ণিমা অবাক হয়ে বলে, ওয়াও তুমি এসেছো, আমি তো এইমাত্র একজনকে শেফ হিসেবে নিয়োগ দিলাম। বিজয় হতাশ হয়ে বলে, দিয়ে ফেলেছো? তাহলে আমাকে আসতে বলেছিলে কেন? এমনি, তুমি তো তোমার বড় লোক শ্বশুরের বিজনেস সামলাবে, তোমার নিজের বিজনেস করার কি দরকার? ও তুমি তাহলে আমাকে অপমান করার জন্য রেখেছো? এই বলে বিজয় রেগেমিকে অফিস থেকে বের হতেই পূর্ণিমায় হ্যালো বলে থামাইও বলে, বিজনেসের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, তোমার তো সেটা দেখলাম না। সোজা রাগ করে চলে আসলে। বিজয় তো থ মেরে যায়। পূর্ণিমা বলে, ফুড ট্রাকের রক্ষণাবেক্ষণ, কেনাকাটা, রান্না বিষয়ক কাজ এগুলো সামলাতে পারবে? বিজয় চুপ। পূর্ণিমা বলে, পারবে বলে যদি মনে হয় তাহলে আগামীকাল কাটাই ঠিক 9টা থেকে কাজ শুরু করব। আর হ্যাঁ, সাথে তোমার মিউজিক ডিরেক্টর 2 বন্ধুদেরকেও আনিও, ওরা ছাড়া তো তোমার আর ভালো কোনো বন্ধুও নেই। বিজয় তো মহা খুশি হয় ও হাত মেলানোর মাধ্যমে বিজনেস ডিল পাক্কা করে। তো এমন রোমান্টিক একটা মুহূর্তে গান না হলে কি জাতি মেনে নেবে? না 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 না। তাই ডিরেক্টর ভাই সাহেব একটা গান চালিয়ে দেয় ও গানের মাধ্যমে ঘটনা বেশ কিছুটা এগিয়ে নেয়। তো পূর্ণিমার ফুড ট্রাক বিজনেস স্টার্ট করতেই পূর্ণিমা প্রথম অর্ডারটা তার বান্ধবী পূজার বাবার থেকেই পায়। আসলে পূজার বাবা আগামীকাল একটা অনুষ্ঠান করবে, যে অনুষ্ঠানের 66 জনের খাবারটা পূর্ণিমার থেকেই নেবে। যদিও এইভাবে ফুড সাপ্লাই করাটা ক্যাটারিং বিজনেসের আন্ডারে পড়ে, বাট প্রথম অর্ডার হিসেবে পূর্ণিমার ডিলটা নেয়। তো আঙ্কেল পুরো টাকাটা অ্যাডভান্স পে করে বলে, আশা করি তোমাদের খাবারের সাথে সবাই মুগ্ধ হবে। পূর্ণিমা বলে, শিওর আঙ্কেল, আপনি নিশ্চিত থাকেন। আঙ্কেল ও পূজা তখন বের হতেই পূজা বিজয়কে দেখে বাবাকে বলে, বাবা এ বিজয় পূর্ণিমার বিজনেস পার্টনার। আঙ্কেল হাই হ্যালো করে বলে, আগামীকাল দেখা হচ্ছে, বাই। বিজয় ভিতরে আসতেই পূর্ণিমা বলে, আমাদের প্রথম অর্ডারটা পূজার বাবার থেকে পেলাম, আগামীকাল আমাদেরকে 66 জনের খাবার সাপ্লাই করতে হবে। বিজয় বলে, আমাদের তো ক্যাটারিং বিজনেসের প্ল্যান ছিল না। পূর্ণিমা বলে, কে জানে কোন প্ল্যানটা আমাদের কপালে সাকসেস ডেকে আনবে, তাই এটাও ট্রাই করে দেখি। আর হ্যাঁ, আগামীকাল সকাল 11টার মাঝেই কিন্তু খাবার পৌঁছাতে হবে। বিজয় বলে, খাবারের মেনু কি কি?
মেনু নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না, কারণ আমরা শুরুতেই এত বড় একটা অনুষ্ঠানে রান্না করার রিস্ক নিতে যাব না। আমরা শহরের বড় কোনো ক্যাটারিং হোটেল থেকে পাইকারি দামে খাবার কিনে এনে সাপ্লাই করব, আর খাবার রান্নার এই দায়িত্বটা তোমার। ট্রাকে পর্যাপ্ত ডিজেল ভরবে এবং শহরে গিয়ে কোনো ভালো হোটেল থেকে খাবার রান্না সবকিছু সামলাবে। সবকিছু যেন টাইম মতো এবং পারফেক্ট ভাবে হয়। বিজয় বলে, অন্যদের হোটেল থেকে খাবার রান্নার কি দরকার, আমি তো ভালো রান্না করতে পারি। পূর্ণিমা বলে, বিজয় আগামীকাল 11টায় অনুষ্ঠান, আমাদের হাতে রান্না করার পর্যাপ্ত সময় নেই, কেন আমরা রিস্ক নেব? বিজয় আর কোনো কথা বলে না। পূর্ণিমা আঙ্কেলের দেওয়া সেই টাকাগুলো হাতে নিয়ে বিজয়কে দিয়ে বলে, এখানে 75,000 টাকা আছে। বিজয় বলে, এখান থেকে কত লাভ হতে পারে? পূর্ণিমা 20,000 বললে বিজয় খুশির ঠালায় পূর্ণিমাকে জড়িয়ে ধরে বলে, অসাধারণ। এরপর বিজয় ফুল ফিনিকে ওঠেও বলে, থাকো কাজে লেগে পড়ি। এই বলে বিজয় চলে গেলে পূর্ণিমা এইভাবে মুগ্ধ হয়ে চেয়ে থাকে। পরের দিন সকাল হতেই পাশের বাসার রিয়া ভাবি পূর্ণিমাকে ডাকতে থাকে ও বলে, পূর্ণিমা তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়। পূর্ণিমা এসে দেখে দাদির বেটার বউ দাদির হাতের সোনার বালাগুলো খুলে নিচ্ছে। পূর্ণিমা বলে, চাচি এটা কি করছেন? যা করি তুই গিয়ে তোর কাজ কর। চাচি কাজটা কিন্তু ঠিক করছেন না। ঠিকই করছি, বুড়ো মানুষের হাতে এটা রেখে কি হবে? এটা বিক্রি করলে কোনো একটা কাজে লাগবে। এই বলে চাচি বালাটা খুলে নিয়ে যেতে ধরলে পূর্ণিমা হাতটা ধরে থামাইও বলে, চাচি প্লিজ। চাচি বলে, তুই এসবের মাঝে নাক গলাতে আসবি না। এই বলে চাচি ঝাড়ি মেরে যেতে যেতে বলে, শয্যাশায়ী মহিলার স্বর্ণের বালার কি দরকার? পূর্ণিমা তো অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, আর আমরা দেখি দাদি নীরবে অঝরে কেঁদে যাচ্ছে। যারা প্রথম পর্ব দেখেছেন তারা জানেন যে পূর্ণিমা এই দাদিকে ভীষণ ভালোবাসে। সিন রাতে বিজয়ের কাছে আসলে দেখি বিজয় পূর্ণিমাকে না জানিয়ে খাবার বাহিরে থেকে না কিনে বরং নিজে রান্না বান্না করার প্ল্যান করেছে। সে ভাবতেছে খাবার খেয়ে সবাই যখন খাবারের প্রশংসা করবে তখন বিজয় পূর্ণিমাকে এটা বলে সারপ্রাইজ দিবে যে এগুলো সে নিজেই রান্না করেছে। এসব শুনে বন্ধুরা মজা করে বলে, পূর্ণিমা যখন শুনবে যে এগুলো তুই রান্না করেছিস তখন তো পূর্ণিমা এমন রিয়াকশন দিবে, ও মাই গড বিজয় তুমি এত ভালো রান্না করতে পারো, আমি তো কল্পনাও করিনি, তুমি অসাধারণ, তুমি সেরা একজন শেফ। বিজয় বলে, সব কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কেউ ঘুমাবো না। এমন সময় পূর্ণিমা কল করে বলে, বিজয় আমি তোমাকে অনুষ্ঠানের লোকেশনটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, সকাল 11টার আগেই সোজা সেখানে চলে আসিও। আর হ্যাঁ, কোন হোটেল থেকে অর্ডার করেছো? বিজয় কি বলবে ভাবতে ভাবতে বলে ওঠে, হোটেল ক্যাসিলো। আরে বাপরে, ওখানকার খাবার তো অনেক দামি। নো প্রবলেম, আমি কম টাকায় ম্যানেজ করেছি। ঠিক আছে তাহলে এখন ঘুমাও, আর সকাল সকাল উঠে একটু পুজো করিও, বুঝতেই তো পারছো এটা আমাদের প্রথম অর্ডার। আচ্ছা ঠিক আছে, বাই, গুড নাইট। এই বলে বিজয় কথা শেষ করলে পূর্ণিমার ফেসে খুশি ঝলমল করে। সকালবেলা দেখি পূর্ণিমার সেই অনুষ্ঠানের দিকে যেতে যেতে বিজয়কে কল করলে দেখি বিজয় সারা রাত জাগার কারণে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। তো পূর্ণিমা বলে, সকাল থেকে তোমাকে কল করছি, রিসিভ করছো না কেন? বিজয় ঝটকা খেয়ে ঘড়ির দিকে তাকাতেই মাথা ঘুরে যায়। সে ফোনে কথা বলতে বলতেই রেডি হতে শুরু করে। পূর্ণিমা বলে, তুমি এখন কত দূর পৌঁছেছো? বিজয় বলে, একটু আগে রওনা দিয়েছি, হাতে এখনো 1 ঘন্টা সময় আছে, ঠিকঠাক পৌঁছে যাব। পূর্ণিমা টেনশনে পড়ে যায় ও বলে, বিজয় এটা আমাদের লাইফের প্রথম অর্ডার, 5 মিনিটও কিন্তু লেট করা যাবে না। বিজয় বলে, নো টেনশন করো না, 1 মিনিটও লেট হবে না। এই বলে কথা শেষ করেই বিজয় তার বন্ধুদেরকে বলে, সারা রাত তাড়াতাড়ি ওঠ, আমাকে হেল্প কর। কিন্তু কেউ ঘুম থেকে ওঠে না। ওদিকে পূর্ণিমা অনুষ্ঠানে পৌঁছে গেছে, আর এদিকে বিজয় এখনো একা একা খাবারের বক্সগুলো তাড়াহুড়ো করে ট্রাকে তুলে যাচ্ছে। তো পূজার বাবা পূর্ণিমাকে রিসিভ করে বলে, পূর্ণিমা অনুষ্ঠানে কিন্তু কোনো অভিযোগ চাই না, ঠিক 11টায় খাবার সার্ভ করব, সেই অনুপাতে পুরো অনুষ্ঠানের কার্যক্রম সাজিয়েছি, সময় যেন 1 মিনিটও গরমিল না হয়। পূর্ণিমা 100% ভরসা দিয়ে বলে, আঙ্কেল আমার উপর বিশ্বাস রাখেন, 1 মিনিটও এদিক সেদিক হবে না। এটা শুনে আঙ্কেল খুশি হয়ে বলে, ওকে, তুমি যদি এই অনুষ্ঠানটা পারফেক্ট ভাবে শেষ করতে পারো তাহলে তোমাকে আরো 4-5টি অনুষ্ঠানের ডিল দেবো। এটা শুনে পূর্ণিমা তো মহা খুশি হয়ে যায়। ওদিকে দেখি বিজয় সকল খাবার ট্রাকে তুলে কেবল ট্রাকটা স্টার্ট দিচ্ছে, কিন্তু কি ট্রাক স্টার্ট নিচ্ছে না। আরেকবার চেষ্টায় স্টার্টটা নেয়, যাক বাবা বাঁচা গেল। তো বিজয় চলতে শুরু করে, আর সেই অনুষ্ঠানে আসতে দেখি আঙ্কেল বলতেছে, পূর্ণিমা তোমাদের খাবার আসলো? পূর্ণিমা মিথ্যা বলে যে, টেনশন করে না, কাছাকাছি চলে এসেছে। এই বলেই পূর্ণিমা বিজয়কে ফোন করে বলে, বিজয় তোমার কাহিনী কি, আসতে এত সময় লাগাচ্ছ কেন? বিজয় বলে, পৌঁছাতে আমার আরো 15 মিনিট লাগবে। পূর্ণিমা টেনশনে পড়ে যায়, বলে, তুমি কোন রাস্তা দিয়ে আসতেছো? বিজয় বলে, আমি রাস্তায় আছি, প্রচন্ড ভিড়, কথা বলতে পারছি না, বাই। এই বলে বিজয় কলটা কেটে দিলে পূর্ণিমা ভীষণ টেনশনে পড়ে যায়, যা আবার আঙ্কেল দেখে ফেলেও বুঝতে পারে পূর্ণিমা তাকে মিথ্যা বলেছে। তো ওদিকে বিজয় পথের মাঝে নানা ঝামেলায় পড়ার কারণে টাইম লস হতে থাকে, আর এদিকে আঙ্কেলের গেস্টগুলো খাবারের জন্য অস্থির হতে থাকে। এসব দেখে আঙ্কেল বারবার পূর্ণিমার কাছে আসলে পূর্ণিমা আঙ্কেলকে বারবার শুধু এই ভরসায় দিতে থাকে, এই তো 5 মিনিট খাবার চলে আসবে, এই এসেছে মনে করেন, আর একটু সময় ধৈর্য ধরুন। സാറേ ഒരു വണ്ടി ഇടിച്ചിട്ട് നിർത്താതെ പോയതാ സാറേ, പെട്ടെന്ന് ആശുപത്രി വേഗം. എന്ത് പരിപാടിയാണ് ഇങ്ങനെയാണോ ഒരു പ്രോഗ്രാം നടന്നത്? 2 കിലോമീറ്റർ ഉള്ളൂ, ഇവിടെ അടുത്ത് തന്നെ.
വരൂ, വേഗം ആവട്ടെ. ഞാൻ ഇറങ്ങണ്ടല്ലോ. വേണം വേണം, ഞങ്ങളുടെ ക്യാഷ് ഒന്നുമില്ല. വാ വാ ഇറങ്ങും. তো অলরেডি 20 মিনিট দেরি হয়ে গেছে, তাই পূর্ণিমা ফোন করে বিজয়ের সাথে পুরো দমে ঝগড়া করতেছে। এমন সময় আঙ্কেল এসে বলে, তোমাকে ভরসা করে আজ আমি সবার কাছে ভীষণ অপমানিত হলাম। নির্লজ্জের মতো তোমার আর এখানে থেকে আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই, তুমি চলে যাও, আমি খাবার ম্যানেজ করে নেব। এই বলে আঙ্কেল রেগে মেগে চলে গেলে পূর্ণিমার পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়, লজ্জায় যেন সে আর মাথা তুলতে পারে না। তো ওদিকে বিজয় প্রায় অনুষ্ঠানের কাছাকাছি চলে এসেছে, আর এদিকে পূর্ণিমা অনুষ্ঠান থেকে বের হয়ে একা দাঁড়িয়ে থেকে নীরবে কাঁপতেছে। এমন সময় বিজয় পৌঁছে যায় ও ট্রাক থেকে নেমে অস্থির হয়ে বলে, পূর্ণিমা সরি, আমাকে মাত্র 5 মিনিট সময় দাও, আমি সব রেডি করে ফেলতেছি। এই বলে বিজয় খাবারগুলো নামাতে লেগে পড়ে, বাট পূর্ণিমা ট্রাকে উঠে বলে, এক্ষুনি ট্রাক স্টার্ট দাও। এই বলে হর্ন বাজাতে থাকে। বিজয় বলে, কি হলো? পূর্ণিমা বলে, ট্রাক স্টার্ট দাও। কেন? এখান থেকে চলে যাব। হ্যাঁ, খাবারগুলো নামাবো না? না। কেন? পূর্ণিমা প্লিজ 5 মিনিট, আমি সব রেডি করব। বিজয় কথা বাড়িও না, স্টার্ট দাও। বিজয় কিছু বুঝতে পারছে না কি হয়েছে, বাট পূর্ণিমার যে অবস্থা তাতে কিছু তো জিজ্ঞেস করারও উপায় নেই। তাই বিজয় চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে চলতে থাকলে পথের মাঝে ধ্যাম করে গাড়িটা বন্ধ হয়ে যায় আর স্টার্ট নেয় না। পূর্ণিমা বলে, আমি যে ডিজেল ভরতে বলেছিলাম ভরেছ? বিজয় কোনো জবাব না দিলে পূর্ণিমা তো শক। পূর্ণিমা বলে, তুমি কি প্রতিজ্ঞা নিয়েছো যে একটা কাজও ঠিক মতো করবে না? তুমি তো জানতে আমি এর আগে 2টা বিজনেসে ব্যর্থ হওয়ার পরেও এই 3য় বিজনেসের জন্য বাবা মাকে কত ভরসা দিয়ে রাজি করেছি, শুধুমাত্র পরিবারের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য। কিন্তু তুমি এটা কি করলে? আমার সবকিছু ধ্বংস করে দিলে। এই বলে পূর্ণিমা ট্রাক থেকে নেমে অস্থিরতায় ছটফট করতে থাকলে বিজয় কাছে এসে বলে, পূর্ণিমা পথের মাঝে আমি অনেক ঝামেলায় আটকেছিলাম। পূর্ণিমা বলে, আরো আগে তুমি বের হলে না কেন? এখন নিশ্চয়ই এটা বলবে যে হোটেল থেকে খাবার দিতে দেরি করেছে। ওকে, খাবারের বিলটা দাও। বিজয় ভেবেচাকে খেলে পূর্ণিমা বলে, খাবার কিনেছো সেটার হোটেল বিলটা কই দাও? আমরা সব খাবার ফেরত দিলে তারা 25% টাকা ফেরত দিবে, সেটার সাথে বাকি টাকা ক্ষতিপূরণ দিয়ে আঙ্কেলকে আজকেই টাকাটা ফিরিয়ে দিব। তাই বিলটা দাও। লেও ঠান্ডা। বিজয় বলে, খাবারগুলো হোটেল থেকে কিনিনি। তাহলে? পূর্ণিমা, আমি গত রাত না ঘুমিয়ে নিজে খাবারগুলো রান্না করেছি। এটা শুনে পূর্ণিমার খুশি হওয়ার প্ল্যান ছিল, কিন্তু পরিস্থিতি এমন যে পূর্ণিমা এটা শুনে উল্টো আরো রেগে যায় ও বলে, পকেটে যদি কয়েকটা থাকে তো সেগুলো একত্র করে কিছু ডিজেল কিনে চলে আসিও, এটাই তোমার শেষ কাজ। এই বলে পূর্ণিমা কাঁদতে কাঁদতে একাই হেঁটে চলে যেতে থাকে আর বিজয় থ মেরে দাঁড়িয়ে থাকে। সিন কাট হলে দেখি পরের দিন বিজয়ের দাদি বিজয়কে নিয়ে পূর্ণিমার বাসায় এসেছে এবং পূর্ণিমার মা বাবাকে বলতেছে, ওর দাদা মারা যাওয়ার পর থেকে আমি বাসার বাইরে তেমন একটা বের হই না, কিন্তু যখন ওকে সারাদিন মনমরা হয়ে বসে থাকতে দেখলাম তখন ভাবলাম এখানে এসে একবার মেয়েটার মুখ দর্শন করি। এমন সময় পূর্ণিমা চলে আসলে দাদি বলে, বিজয় খামটা ওকে দে। বিজয় গাড়ির চাবিটা দিয়ে বলে, ফুল ট্যাঙ্ক ডিজেল ভরিয়েছি। এরপর খামটা দিয়ে বলে, এখানে পুরো ক্ষতিপূরণের টাকা আছে। দাদি বলে, ওকে এখানে একা পাঠালে কিছুই না বলে চুপচাপ টাকাটা দিয়ে চলে যেত। বোকাটা কখনোই কারোর সাথে তর্কে সুবিধা করতে পারে না। এটা শুনে পূর্ণিমার বাবা মা লজ্জায় পড়ে যায়। দাদি বলে, বিজয়ের থেকে শুনেছি আপনাদের মেয়ে এখন একদমই বিয়ে শাদী করতে চায় না। যতটুকু বুঝতে পেরেছি আপনাদের মেয়ের মধ্যে নিজে একটা কিছু করার অনেক স্বপ্ন আছে। তো আপনারা ওর বাবা মা, আপনাদের বিষয়টা বোঝা উচিত। সময় হলে ও নিজেই আপনাদেরকে বিয়ের কথা বলবে। এটা শুনে পূর্ণিমার বাবা মা লজ্জায় পড়ে যায়। দাদি উঠে পড়ে ও বলে, মেয়েকে জোর করে বিয়ে দিলেই সব ঠিকঠাক হয়ে যায় না। আজকাল ডিভোর্স অনেক বেড়ে গেছে, তাই মেয়ের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে শিখুন। এরপর পূর্ণিমাকে বলে, হতে পারে বিজয় ঢিলা প্রকৃতির, কিন্তু ও অসৎ নয়। যদি একে অপরের দোষী শুধু বের করো তাহলে সম্পর্কের মাঝের মায়াটা হারিয়ে যায়। এই বলে দাদি মিষ্টি একটা হাসি দিয়ে বাই জানায়। পূর্ণিমার মা বলে, চা খেয়ে যান। দাদি মিষ্টি হেসে বলে, কপালে থাকলে অন্য আরেকদিন এসে খাওয়া যাবে। এই বলে দাদি মিষ্টি করে সবাইকে বাই জানিয়ে বেরিয়ে আসলে বিজয় দেখে পূর্ণিমা বেলকুনি থেকে বিজয়কে এভাবে দেখতেছে। বিজয় গাড়িতে উঠে চলে গেলে পূর্ণিমা বিজয়কে নিয়ে ভাবতে শুরু করে। ও রুমে এসে বিজয়কে নিয়ে ভাবতে ভাবতে ইউটিউবে থাকা বিজয়ের কুকিং ভিডিওগুলো দেখতে থাকলে হঠাৎ পূর্ণিমার মাথায় কি যেন একটা আইডিয়া আসে। ব্যাস পরের দিন দেখি পূর্ণিমা বিজয়ের বাসায় চলে এসেছে এবং ইউটিউবে দেখা বিজয়ের রেসিপি অনুযায়ী নিজ হাতে রান্না করে সবার সাথে খেতে বসেছে। এমন সময় বিজয় এসে পূর্ণিমাকে দেখে তো অবাক। তো পূর্ণিমা বিজয়ের বাবাকে বলে, বিজয় আর আমি মিলে যে বিজনেসটা শুরু করেছিলাম ভাবছি শুভ দিন দেখে সেটা আবার রিস্টার্ট করব। এরপর আপনাদের আশীর্বাদ দরকার। আঙ্কেল বলে, আশীর্বাদ তো আছেই, বাট সেটাই যথেষ্ট নয়, তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে, বুঝেছো? পূর্ণিমা বলে, ঠিক আছে আঙ্কেল। তো যাওয়ার জন্য পূর্ণিমা বের হতেই বিজয় এসে বলে, টাকা পয়সা দিলে বোম্বে কিংবা কলকাতা থেকেই অনেক শেপ ভাড়া করতে পারবে, আর ওদেরকে যখন খুশি যত খুশি বকাঝকাও করতে পারবে, তাই আমাকে এসবে জড়িও না। পূর্ণিমা বলে, ফুড ট্রাকটা আমার সন্তানের মতো, তাই আমি এটাকে যার তার হাতে ছেড়ে দিতে পারি না, তাই তুমি আমার একমাত্র ভরসা। আর হ্যাঁ,
সরি, রাগের মাথায় তোমার সাথে খারাপ আচরণ করার জন্য। এই বলে পূর্ণিমা হাত বাড়িয়ে দিলে বিজয় হাত মেলানোর মাধ্যমে ডিল পাক্কা করে আর একটা গান শুরু হয়ে যায়। আর এই গানের মধ্যে দিয়ে অনেকগুলো কাহিনী দেখানো হয়। এই যেমন এদের ফুড ট্রাকের বিজনেসটা আবার চালু হওয়া, এদের মাঝে সম্পর্ক ধীরে ধীরে গভীর হওয়া, বিজনেসটা উন্নতি করা এবং ফাইনালি সফলতা আসা এবং শেষমেশ এত সাকসেস পাওয়া যে পুরো সোশ্যাল মিডিয়ায় এদের এই ফুড ট্রাকের ঘটনাটা ভাইরাল হয়ে যাওয়া। অরিজিনাল কিছু সিন চালিয়ে দিচ্ছি দেখেন, তাহলে এদের পুরো জার্নিটা ফিল পাবেন। তো বিজয় পূর্ণিমার সাথে এভাবে সময় কাটিয়ে পূর্ণিমাকে সাথে নিয়ে বাসায় ফিরলে দেখে বাড়ির সামনে দামি কার গাড়ি দাঁড়িয়ে আছে। বিজয় অবাক হয়ে ভিতরে ঢুকতে দেখে তার হবু শ্বশুর এসেছে। শ্বশুর বিজয়কে দেখতেই সাবাসী দিয়ে বলে, তোমাদের ফুড ট্রাক বিজনেস তো দেশে তোলপাড় তুলে দিয়েছে। এরপর পূর্ণিমাকে দেখে বলে, তুমি পূর্ণিমা রাইট? পূর্ণিমা হ্যাঁ বললে আঙ্কেল বলে, টিভি নিউজে তোমাকে বিজয়ের সাথে দেখেছি। পূর্ণিমা থ্যাঙ্কস জানলে আঙ্কেল বলে, আসলে আমি খোলামেলা কথা বলতে ভালোবাসি, তাই আমি ভনিতা না করে ডাইরেক্ট তোমাকে একটা প্রশ্ন করতে চাই। পূর্ণিমা বলে, হ্যাঁ স্যার বলুন। আঙ্কেল বলে, তুমি কি তোমার এই বিজনেসটা আমার কাছে বিক্রি করবে? পূর্ণিমা তো মুহূর্তের মাঝে মেরে যায়, ও রেগে মেগে বিজয়ের দিকে তাকাই। এদিকে আঙ্কেল বলে, কত টাকাতে বিক্রি করবে বলো, তুমি যা ইনভেস্ট করেছো আমি তার 3 গুণ দিতেও রাজি। পূর্ণিমা তো রাগে ফুলতেছে। আঙ্কেল বলে, বিজয় আমার হবু জামাই, তাই আমি চাই এই বিজনেসে টাকা ইনভেস্ট করে এটাকে আমি আরো অনেক বড় করব, তো তুমি কি বলো? পূর্ণিমা পরিস্থিতিটা সামলাতে বলে, আমি এ ব্যাপারে এখনো কিছু ভাবিনি স্যার। আঙ্কেল বলে, ঠিক আছে, ভেবে আমাকে জানিও। বিজয় তো ভয়ে পূর্ণিমার দিকে তাকাই। এর মাঝে আঙ্কেল আরেক বোম ফাটাই। সে পূর্ণিমাকে বলে, সামনের রবিবার বিজয়ের সাথে আমার মেয়ের এঙ্গেজমেন্টের পার্টি, তেমন বড় কোনো আয়োজন করছি না, সর্বোচ্চ 10-15 জন মানুষ আসবে, সেখানে তুমিও কিন্তু আসবে, কোনো অজুহাত চলবে না। বিজয় অবাক হয়ে বলে, স্যার আমার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে অথচ আমাকেই কিছু জানাননি। আঙ্কেল হেসে দিয়ে বলে, সেটা জানাতেই তো এসেছি। এরপর আঙ্কেল একটা চেক বিজয়ের বাবার হাতে দিয়ে বলে, এটা রাখো। কেন? আমি জানি আপনার ব্যাংক ঋণ আছে, ঋণটা পরিশোধ করিয়ে। এই বলে আঙ্কেল সেটা বিজয়ের বাবার পকেটে গুজে দেয় ও পূর্ণিমার দিকে তাকাই। মানে পূর্ণিমার সাথে যে বিজয়ের রিলেশন তৈরি হয়েছে এটা আঙ্কেল বুঝতে পেরেই এখানে এসেছে এবং পূর্ণিমাকে অপমান করার জন্যই এসব করতেছে। তাই পূর্ণিমা দাদিকে বাই জানিয়ে বিজয়ের দিকে এভাবে তাকিয়ে চলে যেতে থাকলে বিজয় এসে বোঝানোর চেষ্টা করে, বাট পূর্ণিমা পাত্তা না দিয়ে রেগে মেগে চলে যায়। পূর্ণিমা তার নিজের বাসার সামনে এসে পৌঁছাতেই সেখানে একটা কার এসে থামে ও সেটা থেকে পূর্ণিমার সেই এক্স বয়ফ্রেন্ড নরেশ বের হয়, যে পূর্ণিমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছিল। নরেশকে দেখে পূর্ণিমা তো মেরে যায়। পূর্ণিমা রেগে মেগে বলে, কি জন্য এসেছো? আই এম সরি। আর কিছু? আসলে বাবা মায়ের চাপে পড়ে আমি নিরুপায় হয়ে গেছিলাম, তবে কোনো এক কারণে সেই বিয়েটা হয়নি। ও আচ্ছা, তারপর আপনার আমার কথা মনে পড়লো? আসলে তা না, অনেক কয়েকবার তোমাকে কল করার কথা ভেবেছিলাম, বাট সাহস করতে পারিনি। আর কয়দিন হলো ফেসবুকে তোমার বিজনেসের ব্যাপারে জানলাম, তখন ভাবলাম সরাসরি এসে তোমাকে কংগ্রাচুলেশন জানানোটা ভালো হবে। তো জানানো হয়েছে, এবার আসতে পারেন। নরেশ তখন আরো কথা বাড়ানোর চেষ্টা করলে পূর্ণিমা বলে, তোমার ভাগ্য ভালো যে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, নয়তো অন্য কোথাও হলে তোমাকে থাপড়ে গাল লাল করে দিতাম। এই বলে পূর্ণিমা রাগ দেখিয়ে তো যায়, বাট ভিতরে ভিতরে পূর্ণিমা পুরো দমে ভেঙে পড়ে, কারণ একদিকে বিজয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এদিকে আবার এক্স বয়ফ্রেন্ড এসে ঝামেলা পাকাচ্ছে। তাই পূর্ণিমা ঘুম থেকে উঠে এসব নিয়ে টেনশন করতেছে। এমন সময় মা নাস্তা এনে বলে, তোর বাবার এক বন্ধু তার পরিবার নিয়ে তোকে দেখতে আসতে চাচ্ছে। যতটুকু খোঁজ নিয়ে দেখলাম ছেলেটি বেশ ভালো ও ভদ্র, তোর স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতেই থাকে, আর তোর তো সেই দেশে যাওয়ার ইচ্ছা, তো বল ওদেরকে কি বলবো? পূর্ণিমা বলে, তোমাদের যা ইচ্ছা। পাশ থেকে বাবা বলে ওঠে, আমি না করে দিয়েছি। পূর্ণিমা অবাক হলে বাবা বলে, জীবনটা তোর, তাই সেটা কিভাবে কাটাবি সেটা তোর ইচ্ছা। এরপর বাবা পাশে বসে বলে, বিয়ে করলে অস্ট্রেলিয়াতে যেতে পারবি বলে বিয়েতে রাজি হতে হবে না, তুই যদি নিজের জন্য অস্ট্রেলিয়া যেতে চাস তো আমি তাও পাঠাবো। এই বলে বাবা পূর্ণিমাকে আদর করে দিয়ে বলে, তোর মাকে বলে দিব সে আর তোকে বিয়ের জন্য চাপ দিবে না, তোর সিদ্ধান্তই হবে আমাদের সিদ্ধান্ত। এটা শুনে পূর্ণিমা
পূর্ণিমার বান্ধবী পূজার কাছে আসলে দেখি পূজা বিজয় ও পূর্ণিমাকে একত্র করে একটা রেস্টুরেন্টে আলাপে বসেছে। ঘটনা হলো পূজা তো রেডিওতে আরজে হিসেবে জব করে, তো যেহেতু বিজয় ও পূর্ণিমার ফুড ট্রাক বিজনেসটা ফেসবুকে ভাইরাল হয়েছে এবং সবাই বিজয় ও পূর্ণিমার স্টোরিটা জানতে আগ্রহী, তাই পূজা এদের দুজনকে নিয়ে রবিবারে একটা লাইভ টক শোর আয়োজন করতে চাচ্ছে। কিন্তু পূর্ণিমা কিছুতেই রাজি না। পূজা বলে, আরে তোদেরকে অফিসেও আসতে হবে না, ফোন কলে জাস্ট 10 মিনিট সময় দিবি তোরা। পূর্ণিমা বলে রবিবারে ওর এঙ্গেজমেন্ট, সেটাও সন্ধ্যায়। এটা শুনে পূজা থমকে যায়, কারণ পূজা জানে এরা তো একে অপরকে অনেক ভালোবাসে। তো যাই হোক, পূজা বিজয়কে রিকোয়েস্ট করে বলে, বিজয় প্লিজ জাস্ট 10 মিনিট একটু সময় দিতে পারবে না? বিজয় বলে, আরে প্লিজ বলার দরকার নেই, পূর্ণিমার দিক থেকে কোনো আপত্তি না থাকলে আমার কোনো সমস্যা নেই। পূজা তখন পূর্ণিমাকে বলে, এবার তো তুই আর কোনো বাহানা দিতে পারছিস না, তার মানে এটাই ফাইনাল। ওকে তোরা বস, আমি ফুড অর্ডার করে আসতেছি। তো পূজা খাবার আনতে গেলে বিজয় পূর্ণিমাকে বলে, পূর্ণিমা গতকাল কিন্তু ফুড ট্রাকটা ওপেন করা হয়নি, রেগুলার কাস্টমাররা অভিযোগ করতেছে। পূর্ণিমা বলে, তোমার শ্বশুর তো আমার ফুড ট্রাক কেনার অফার করেছিল, তো সে কত টাকা দিবে? তুমি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস, এটা বিক্রি করব। কি বলো, আফসোস হবে না? কেন হবে, এটা তো জাস্ট একটা ফুড ট্রাকই, তাই না? বিজয় অবাক হয়ে চুপ মেরে থাকলে পূর্ণিমা বলে, নরেশ এসেছিল। ও তাহলে এটাও আমার না জানা ছিল? পূর্ণিমা বলে, তুমিও কি আমাকে সবকিছু বলো? এঙ্গেজমেন্টের ব্যাপারে আমাকে কিছু বলেছিলে? বিজয় বলে, পূর্ণিমা আমি নিজেই এই ব্যাপারে কিছু জানতাম না, এছাড়া তোমার থেকে লুকাবো কেন? পূর্ণিমা বলে, নরেশ এসে আমাকে সরি বলেছে। বিজয় বলে, ওর লজ্জা শরম থাকলে আসতো না। পূর্ণিমা বলে, ও তোমার চেয়ে অন্তত ভালো আছে, সে অন্তত সরি তো বলেছে, খবরদার ওর সাথে আমার তুলনা দিবে না, ওকে? হ্যাঁ, দুজনের মাঝে অবশ্য কোনো পার্থক্যও দেখি না। আমি বুঝি না তুমি আমাকে কখনো বিশ্বাস করো না কেন? দেখো আমি এখানে তোমার সাথে তর্ক করার জন্য বসে নেই। তাহলে আমি শুধু শেষবারের মতো তোমার সাথে দেখা করে বাই জানাতে এসেছি, একসাথে শেষবারের মতো 1 কাপ কফি খেতে এসেছি, তারপর আমাদের দুজনের পথ আলাদা হয়ে যাবে। এই বলে পূর্ণিমা উঠে দাঁড়িয়ে ওর শেষ বিদায়ের জন্য হাত বাড়িয়ে দেয়। বিজয় হাত মেলালে পূর্ণিমা বলে, একটা অনুরোধ করব তোমাকে, তুমি তোমার শ্বশুরের হাতের পুতুল হয়ে থেকো না, নিজের একটা অবস্থান বানিয়ে নিও। এই বলে পূর্ণিমা চলে গেলে পূজা এসে বলে, পূর্ণিমা কোথায়? বিজয় চলে গেছে বলে উদাস হয়ে থাকে। চলে আসে রবিবার সন্ধ্যায়, মানে বিজয়ের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে। বিজয়ের পরিবার আসলে সোনামের বাবা তাদেরকে রিসিভ করে ভিতরে এনে বসতে দেয়। ওদিকে পূর্ণিমা রেগে মেগে অনলাইনে অস্ট্রেলিয়া যাওয়ার সকল প্রসেস করতেছে। এদিকে বিজয়ও উদাস হয়ে একা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। শ্বশুর এসে বলে, তোমার মন খারাপ কেন? এমন সময় বন্ধুরা এসে বলে, বিজয় রেডিওতে তোর ইন্টারভিউটা শুরু হতে চলেছে। তখন বিজয় তার শ্বশুরকে বলে, আঙ্কেল রেডিওতে আমার একটা ইন্টারভিউ আছে, তাই নিরিবিলি কোনো একটা রুমে একটু কথা বলা যাবে? শ্বশুর বলে, হ্যাঁ অবশ্যই, তো উপর যাও, এরপর বামের প্রথম রুমটা। এটা শুনে বিজয় সেই রুমের দিকে গেলে সোনামের বাবা সোনামের রুমে এসে বলে, কি হলো, তুমি এখনো রেডি না হয়ে মুড অফ করে বসে আছো কেন? সোনাম বলে, বাবা আমি তোমাকে বহুবার বলেছি আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া বিয়ে করব না, আর তুমি এটাও খুব ভালো করে জানো আমি স্যালমনকে ভালোবাসি। এটা শুনে আঙ্কেল রেগে গেলে সোনাম বলে, বাবা আমাকে যদি তুমি জোর করে বিয়ে দাও তো আজ হোক বা কাল আমি পালাবো, তাই শুধু শুধু এই বেচারা ছেলেটার জীবন নষ্ট করো না। আঙ্কেল প্রথমে রেগে গিয়ে ব্যাপারটা সামলানোর চেষ্টা করে, বাট অবশেষে শান্ত হয়ে বলে, দেখ বিজয় অসাধারণ একটা ছেলে, সে সফল একজন বিজনেসম্যান। সোনাম বলে, বাবা তোমার বিজনেস সামলানোর জন্য একজন প্রয়োজন হলে তাকে জবে নাও, কিন্তু এর জন্য আমার জীবনটা কেন বলি দিচ্ছ? বিজয়ের বাবা বাহির থেকে এসব চিল্লাচিল্লি শুনতে পেয়ে দরজায় নক করে বলে, কোনো ঝামেলা? সোনামের বাবা বলে, না কিছু না, এমনি। বাট বিজয়ের বাবা বুঝে যায় সোনাম এই বিয়েতে হয়তো রাজি না। তো ওদিকে পূজা বিজয় ও পূর্ণিমাকে কনফারেন্স কলে নিয়ে 3, 2, 1 বলে লাইভ স্টার্ট করে ফেলে। ও সবাইকে বলে যে আজকে লাইভে আমাদের সাথে আছেন ফুড ট্রাক খ্যাত জুটি পূর্ণিমা ও বিজয়, আজকে আমরা তাদের লাইফ স্টোরি শুনতে চলেছি। তখন আমরা দেখি বিজয়ের বন্ধুরা মোবাইলে FM অন করে লাউড স্পিকারে দিয়ে বিজয়ের পুরো পরিবারের সাথে বসে এই লাইভ ইন্টারভিউটা দেখতেছে। ওদিকে পূর্ণিমার বাবা মাও তাদের বাসায় বসে ইন্টারভিউটা শুনতেছে। তো পূজা এবার বিজয় ও পূর্ণিমার কাছে সেই মজাদার স্টোরিটা জানতে চাই যেভাবে তাদের দুজনের পরিচয় হয়েছিল এবং যেভাবে তারা ফুড ট্রাকের বিজনেসটা খুললো এবং সফলতা পেল। তখন বিজয় তার অ্যাঙ্গেল থেকে ইমোশনাল হয়ে স্টোরিটা খুব সুন্দর করে বলতে শুরু করলে ওদিকে পূর্ণিমাও তার অ্যাঙ্গেলের ইমোশনাল দিকটা হাইলাইট করে পুরো স্টোরিটা বলতে থাকে, যা থেকে দুজনেই যে দুজনের প্রতি কতটা ইমোশনালি অ্যাটাচ সেটা ফুটে উঠতে থাকে। তো এদিকে সবাই সেই ইন্টারভিউ শুনতেছে দেখে সোনামের বাবাও কৌতূহলী হয়ে সেই ইন্টারভিউটা
স্টোরিটা শুনছিল। এসব স্টোরি শুনে সেও ইমোশনাল হতে শুরু করে। তো বিজয় পুরো স্টোরি শেষে বলে, পূর্ণিমা আমার মতো এক ভবঘুরে ছেলের জীবনে এসে আমার মতো অলস একটা ছেলেকে বিজনেসম্যান বানিয়েছে। আজ দেখো তোমার মতো একটা আরজে আমার ইন্টারভিউ নিচ্ছে এবং পুরো দেশ আমার ইন্টারভিউ শুনতেছে। ভাবতে পারছো আমি আগে কি ছিলাম আর এখন কোথায় পৌঁছেছি? কিন্তু আমি এটা শিওর, পূর্ণিমা যদি বিদেশ চলে যায় তো কয়েকদিনের মাঝেই আমি আবার সেই আগের বিজয় হয়ে যাব। পূজা বলে, তোমাদের মাঝে আসলে কনফিউশনটা কি নিয়ে? আর ওয়েট, পূর্ণিমা অনেকক্ষণ থেকে নীরব। সে কি লাইনে আছে? হ্যালো পূর্ণিমা, আছো? হ্যাঁ শুনছি। তো বলো, বিজয় যখন তোমার বাসাতে ভুল করে এসেছিল তখন তুমি নাকি আলাপের শুরুতেই বলেছিলে তোমাদের দুজনের জুটি একদম মানাবে না। তাহলে বিজয় চলে যাওয়ার পর তুমি আবার ওর খোঁজ করছিলে কেন? পূর্ণিমা বলে, আমি সব সময় আমার হৃদয়ের কথা শুনি, আর বিজয় চলে যাওয়ার পর কেন জানি আমার হৃদয়টা শূন্য অনুভব হচ্ছিল। এটা শুনতেই বিজয় যেমন চমকে যায় তেমন ভাবে পূর্ণিমা ও বিজয়ের পরিবারের সবাইও চমকে যায়। এরপর বিজয় কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। ওদিকে পূর্ণিমা ও বিজয়ের রিয়াকশন জানার জন্য চুপ হয়ে আছে। পূজা বলে, অনুষ্ঠানের আর মাত্র 1 মিনিট বাকি আছে, এরপর পূর্ণিমা হয়তো অস্ট্রেলিয়া চলে যাবে। হতে পারে এরপর তোমাদের মাঝে আর যোগাযোগ হবে না, তাই প্লিজ তোমাদের যা বলার এই 1 মিনিটে বলতে পারো। কিন্তু বিজয়ের তো এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে, তাই বিজয় নিরুপায় হয়ে চুপ মেরে থাকলে বিজয়ের বাবা এসে দুম করে ফোনটা নিয়ে কানে ধরে বলে, হ্যালো আমি চন্দ্রমোহন, বিজয়ের বাবা। আমি কি পূর্ণিমার সাথে 1 মিনিট কথা বলতে পারি? পূজা বলে, হ্যাঁ আঙ্কেল বলুন। আঙ্কেল বলে, মা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ আঙ্কেল বলুন। তুমি খুব সাহসী একটা মেয়ে, তুমি বেশ দক্ষ এবং বুদ্ধিমতী। বিজয় সেরকমটা নয়। তোমার কথা মতো হ্যাঁ তোমরা আসলেই পারফেক্ট জুটি নও। তবে মা একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের আশেপাশে যেসব স্বামী স্ত্রীকে দেখে মনে হয় এদের দুজনকে মানায়নি, তারাই দেখবে অনেক হ্যাপি দাম্পত্য জীবন কাটে এবং জীবনেও সাফল্য অর্জন করে। আসলে বিবাহের জীবনটা হচ্ছে এমন, কফি বানাতে না জানা সত্ত্বেও বানানোর চেষ্টা করা। এতে মাঝে মাঝে তেতো একটু বেশি হয়, মাঝে মাঝে সেটা বেশ কমেও যায়, কিন্তু একদিন ঠিকই এই জুটির একদম পারফেক্ট ব্যালেন্স চলে আসে। আর যখন এই জুটির পারফেক্ট ব্যালেন্স আসে তখন জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে। আর একটা কথা, তুমি না হয় ওর হাতে সব ছেড়ে ছুড়ে বিদেশ চলে গেলে, কিন্তু তারপর আবার যদি এই বিজয় সেই পুরনো বিজয় হয়ে যায় তখন কষ্টে আমার হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাবে মা। এই বলে আঙ্কেল কথা শেষ করে ফোনটা বিজয়কে দিয়ে বলে, ব্যাংকে আমার যে ঋণ আছে সেটা আমি বাড়ি বিক্রি করেও পরিশোধ করতে পারবো, কিন্তু এখন তুই ভুল সিদ্ধান্ত নিলে সারা জীবনে কোনো মূল্যেই সেই ক্ষতিপূরণ পরিশোধ করতে পারবি না। তাই যা সিদ্ধান্ত নিতে যাচ্ছিস ভেবে নিস, ওকে? এখনো দেরি হয়ে যায়নি। এই বলে আঙ্কেল চলে গেলে বিজয় তো থমেরে যায়। তো পূজা এবার বিজয় ও পূর্ণিমাকে উদ্দেশ্য করে বলে, লাস্ট সময়টুকু আঙ্কেল নিয়ে ফেলেছে, তারপরেও আমি আরো 1 মিনিট অ্যাড করলাম তোমাদের দুজনের মাঝে মন খুলে শেষ কথাটা বলার জন্য। তো তোমাদের শেষ কথাটা কি বলো? কি হলো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, প্লিজ চুপ করে থেকো না, আজকে বলতে না পারলে আর কখনোই বলতে পারবে না। তো অবশেষে দুজনে মুখ খুলে আর কি বলে সেটা জানা যায় না, বাট সবাই অনেক খুশি হয়ে যায়। পূর্ণিমা অবশেষে তার ইনকামের টাকা দিয়ে দাদির জন্য স্বর্ণের বালা কিনে আনে। এখান থেকে কিছুদিন পর আসলে দেখি সমুদ্র বিচে বিজয় তার বন্ধুদের সাথে সেই মজা করে ফুটবল খেলতেছে আর পূর্ণিমা দাঁড়িয়ে থেকে এনজয় করতেছে। পাশ দিয়ে নরেশ যাচ্ছিল, সে পূর্ণিমাকে দেখে থামিয়েও গাড়ি থেকে নেমে এসে বলে, আমি ইন্টারভিউটা শুনেছি, তো যাই হোক ভাবিনি এত শীঘ্রই আমাদের আবার দেখা হবে। হ্যালো বিজয়, আমি নরেশ। পূর্ণিমা তোমাকে আমার ব্যাপারে বলেনি? না তো, ওকে সময় হলে ওর কাছ থেকে জেনে নিও। এরপর নরেশ সে একটা ভাব নিয়ে বলে, পূর্ণিমা আমি বিয়ে করেছি, আর হ্যাঁ মেয়েটি তোমার মতো এত সস্তা না, সে একদম সহজ সরল, সেই সাথে ওর জীবনে আমি ফার্স্ট লাভ, তাই ওকে পেয়ে আমি অনেক হ্যাপি। চলো পরিচয় করিয়ে দেই। জানো একটু বেরিয়ে আসো তো, তোমাকে একজনের সাথে পরিচয় করাই।
কফি Congratulations. Peace, bro. ആളുകൾക്ക് നാടനാണല്ലോ ഓക്കെയാണോ നീ ഇതിന് ചിരിക്കുന്നത്? তো মুভিটি আপনার কেমন লেগেছে জানি না, তবে ভিডিওটি বানাতে আমার যে পরিশ্রমটা গেছে সেই দিক ভেবে আমার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর কি কমেন্ট করবেন জানি না, বাট কিছু একটা কমেন্ট করে, বেশি কমেন্ট আসলে ভালো লাগে, কষ্ট সার্থক হয়। আর এই যে মশাই চ্যানেল সাবস্ক্রাইব না করে আর কতদিন ভিডিও দেখে যাবেন? সাবস্ক্রাইব করার জন্য শুভ দিনক্ষণ ঠিক করার অপেক্ষায় আছেন নাকি? কাহিনী না করে আজকেই সাবস্ক্রাইব করে নেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।